সকলকে নমস্কার। ফুড সিকিউরিটি অফ ইন্ডিয়া পড়ানো শুরু করানো হয়েছিল, ইকোনমির পোর্শন এটা। প্রথম দিন আমরা কি দেখলাম, ফুড সিকিউরিটি কথার অর্থ কী, তিনটে জিনিস দেখলাম, অ্যাভেলেবিলিটি, অ্যাসিলিটি, অ্যাফোর্ডিটি। তো এইগুলো সবই আস্তে আস্তে বুঝতে পারলাম জিনিসটা কি, হোয়াই ফুড সিকিউরিটি, ফ্যামাইন কেমনভাবে হয়, ফ্যামাইনের জন্য ফুড সিকিউরিটি দরকার, বেঙ্গল ফ্যামাইন। তারপর স্টোরিগুলো চেক করে দেখলাম। তারপর কী হলো, হু আর দ্য ফুড ইনসিকিউর, সে আমরা দেখলাম। এইটা আমি আগের দিন টাস্ক দিয়েছিলাম যে ন্যাশনাল হেলথ ফ্যামিলি সার্ভে, এই জিনিসটা কি সেটা গুগল সার্চ করে একবার চেক করে নেবে। হাঙ্গার কি, পভার্টি, হাঙ্গার কোনভাবে আসে, মাইন্ড কেমনভাবে আসে, সব জিনিসটাই চললো। আজকে থেকে শুরু হবে কেমন হবে ইন্ডিয়া সেলফ সাফিসিয়েন্ট হলো ফুড সিকিউরিটিতে। তো আমরা যদি হিস্টোরি লক্ষ্য করি, 1947 ভারত স্বাধীনতা লাভ করেছিল, কিন্তু তার পরবর্তী পর্যায়ে আমাদের ভারতের সংবিধান আসতে 1951 লেগেছিল, এবং তারপরে আমাদের ধীরে ধীরে কী হয়েছিল, বিভিন্ন ধরনের ন্যাশনাল অ্যাক্ট চালু করেছিলাম, পলিসি চালু করেছিলাম, 5 ইয়ার্স প্ল্যান চালু করেছিলাম। তো ধীরে ধীরে নিজেদেরকে সেলফ সাফিসিয়েন্ট করার চেষ্টা করেছিলাম। কিন্তু প্রথম দিকে যখন আমরা 5 ইয়ার্স প্ল্যান চালু করতে শুরু করি, তার আগের দিকে লক্ষ্য করে দেখলে ভারতে কী অবস্থা হয়েছে, ইংরেজরা রাজত্ব করে গেছে এবং তারা বেশিরভাগ কী চাষ করিয়েছে, নীল চাষ করিয়েছে। এর জন্য কী হয়েছিল, আমাদের যেসব চাষযোগ্য জমি ছিল সেটা অনেকটাই অনুন্নত হয়ে গিয়েছিল। তো সেক্ষেত্রে কী হয়েছিল, আমাদের চাষযোগ্যতা কমে গিয়েছিল। তো এক্ষেত্রে আমাদেরকে আমেরিকা বা বিভিন্ন দেশ যারা রয়েছে তাদের কাছ থেকে প্রথমে ফুড কিনে খেতে হতো, মানে দেশ থেকে কিনে আনতে হয়েছিল। তো সেক্ষেত্রে কী হয়েছিল, অনেক ধরনের প্রবলেম সৃষ্টি হয়েছিল। তো সেই জন্যই আমাদের দেশ কী চেষ্টা করেছিল যে ফুড প্রথমে আমাদের সিকিওর করতে হবে। আমরা 5 ইয়ার্স প্ল্যান লক্ষ্য করলে দেখব ফুড সিকিওর, সেলফ সাফিসিয়েন্ট, সেলফ রিলায়েন্স, এরকম অনেক ধরনের জিনিসগুলো টাস্কগুলো তুলে ধরেছিল। তো তার মধ্যে প্রথম কী লক্ষ্য ছিল, ফুড সিকিউরিটি। তো সেটা কেমনভাবে হলো সেটা এবার লক্ষ্য করা হবে। বেঙ্গল ফ্যামাইনের পর আমাদের দেশ ফুড সিকিউরিটির দিকে লক্ষ্য দিতে শুরু করেছে। সেটা কেমনভাবে বলছে, ইন্ডিয়া এইমিং অ্যাট সেলফ সাফিসিয়েন্সি ইন ফুড গ্রেনস সিন্স ইন্ডিপেন্ডেন্স। কী বলছে, আমরা সেলফ সাফিসিয়েন্ট কেমনভাবে হয়েছিলাম, ইন্ডিপেন্ডেন্সের পর ইন্ডিয়া কেমনভাবে হয়েছিল। বলছে, আফটার ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ার পলিসি মেকার্স অ্যাডপ্ট অল মেজিয়ার্স টু অ্যাচিভ সেলফ সাফিসিয়েন্ট ইন ফুড গ্রেনস। কী হয়েছিল, আফটার ইন্ডিপেন্ডেন্স, ভারতের স্বাধীনতা লাভের পর ইন্ডিয়ান পলিসি মেকার্স, ইন্ডিয়ার যেসব পলিসি মেকাররা ছিল তারা কী অ্যাডপ্ট করেছিল, যত ধরনের জিনিস আছে সেগুলো ইউজ করবে কিসের জন্য, টু অ্যাচিভ সেলফ সাফিসিয়েন্সি ইন ফুড গ্রেনস, কিসের জন্য, যাতে আমরা ফুড সিকিউরিটি পাই, যাতে যথেষ্ট পরিমাণ খাবার আমাদের কাছে থাকে। ইন্ডিয়া অ্যাডপ্টেড এ নিউ স্ট্র্যাটেজি ইন এগ্রিকালচার হুইচ রেজাল্টেড ইন গ্রিন রেভলিউশন। কী হয়েছে, আমাদের স্ট্র্যাটেজি একটা চালু করা হয়েছিল, সেটাকে কী বলা হয়, গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব। এটা গুগলে সার্চ করবে, এর ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণভাবে বলে দেওয়া হবে। গ্রিন রেভলিউশন কে চালু করেছিল, কেমনভাবে চালু হয়েছিল, কোন দেশে প্রথম চালু হয়েছিল, আমাদের দেশে কবে এসেছিল। তো গ্রিন রেভলিউশন কী জিনিস সেটা তাহলে তুমি চালু কেমনভাবে হয়েছিল সেটা বুঝতে পারবে। গ্রিন রেভলিউশন, হোয়াইট রেভলিউশন, এইসব জিনিসগুলো, ব্লু রেভলিউশন, নীল বিপ্লব, তো এইসব জিনিসগুলো একটু লক্ষ্য করবে। স্পেশালি ইন প্রোডাকশন অফ হুইট অ্যান্ড রাইস। কী হয়েছিল, গ্রিন রেভলিউশনের কার ওপর বেশি প্রভাব ফেলেছিল, শর্ট কোয়েশ্চেন হতে পারে। কী হতে পারে, হুইট অ্যান্ড রাইস, কিসের ওপর, গম এবং চাল, ভাত, এর ওপরই গ্রিন রেভলিউশনের প্রভাব সবথেকে বেশি দেখা গিয়েছিল। ইন্দিরা গান্ধী, দ্য দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ইন্দিরা গান্ধী তখনকার যিনি প্রাইম মিনিস্টার ছিলেন, অফিসিয়ালি রেকর্ডেড দ্য ইমপ্রেসিভ স্ট্রাইডস অফ গ্রিন রেভলিউশন ইন এগ্রিকালচার বাই রিলিজড এ স্পেশাল স্ট্যাম্প এন্টাইটেল হুইট রেভলিউশন ইন জুলাই 1968। হুইট রেভলিউশন যেটা নাম দিয়েছিল 1968-তে। হুইট রেভলিউশন মানে কিসের ওপর জোর বেশি হয়ে গিয়েছিল, গমের ওপর। The success of wheat was later replaced in rice. The increase in food grains was, however, disproportionate. The highest rate of growth was achieved in Uttar Pradesh and Madhya Pradesh. তো কী হয়েছে, হুইট রেভলিউশন যেটার কথা বলা হচ্ছে, মানে গমের চাষ যেটা সবথেকে বেশি হয়েছিল, সেটা সবথেকে বেশি কোথায় দেখা গিয়েছিল, উত্তরপ্রদেশ, ইউপি এবং এমপি, মধ্যপ্রদেশে। হুইচ ওয়াজ 44.01 and 30.21 million tons in 2015-16. The total food grains production was 252.22 million
tons in 2015 and it has changed the 275.68 million tons in 2016-17 তো কি হয়েছে 16-17 তো যে হুইট রেভলিউশন হয়েছিল সেটা সবথেকে বেশি কোথায় লক্ষ্য করা গেল তাহলে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে উত্তরপ্রদেশ and মধ্যপ্রদেশ recorded a significant production in field of wheat which was 26.87 and 17.69 million tons in 2015 সালে respectively. West Bengal and UP and the other hand recorded significant production of rice. তো কী হয়েছিল ওয়েস্ট বেঙ্গল এবং ইউপি যারা ছিল তারা সবথেকে বেশি কোথায় লক্ষ্য করেছিল তাদের গ্রিন রেভলিউশন কোথায় লক্ষ্য করা গিয়েছিল সেটা হচ্ছে ভাতে ঠিক আছে। তো এরপরে আসছি ফুড সিকিউরিটি কেমন হচ্ছে সিন্স দ্য অ্যাডভান্স অফ গ্রিন রেভলিউশন ইন দ্য আর্লি 1970s দ্য কান্ট্রি হ্যাজ অ্যাভয়েড ফ্যামাইন ইভেন ডিউরিং অ্যাডভার্স ওয়েদার কন্ডিশন ইন্ডিয়া হ্যাজ বিকাম সেলফ সাফিসিয়েন্ট ইন ফুড গ্রেনস ডিউরিং দ্য লাস্ট 30 years বিকজ দ্য ভ্যারাইটি অফ ক্রপস গ্রোন অল ওভার দ্য কান্ট্রি। কী হচ্ছে 1970s পর ভারত কেমন হয়েছিল তো কী হলো 1970s আগে পর্যন্ত ভারতকে কিন্তু চাল বা এসব জিনিস কিনে খেতে হতো, গম বিশেষ করে কিনে আনতে হতো, কিন্তু তারপর থেকেই কী হলো ভারত ফ্যামাইন হলেও মানে যদি ভয়াবহ দুর্ভিক্ষও দেখা দেয় তাহলেও কিন্তু ফুড সিকিউরিটি দিতে পারছে। যেমন আজকে দেখা যাচ্ছে কোভিড-19 সময় 1 বছর ধরে লকডাউন তাহলেও কিন্তু মানুষ খেতে পাচ্ছে। তো এই ফুড সিকিউরিটি কখন থেকে শুরু হয়েছিল 1970s পর থেকে। কারণটা কি প্রথম গ্রিন রেভলিউশনের ফলে কী হয়েছিল জিনিসপত্রের বেশি উন্নতি হয়েছিল মানে চাষাবাদ ভালো হচ্ছিল আর তারপরেও আমরা ক্রপ রোটেশন এই ধরনের অনেক ধরনের জিনিস আমরা শিখে গেছি বৈজ্ঞানিক পদ্ধতি যে কারণে কী হচ্ছে অনেক ধরনের চাষাবাদ বেশি হতে শুরু করে। এই কারণে কী হচ্ছে ভারতে যেসব ক্রপস রয়েছে সেগুলোর উৎপত্তি বেশি শুরু হয়। দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য ফুড গ্রেনস ফেভার ইন অ্যাডভার্স ওয়েদার কন্ডিশন আদারওয়াইজ at the country level has further been ensured with a careful designed food security system by the government. কী হয়েছিল তো আমাদের দেশ কিসের জন্য এই সুবিধাটা পেয়েছিল তার একমাত্র কারণ হচ্ছে যে কান্ট্রিতে কী হয়েছিল ফুড গ্রেনসের অ্যাভেলেবিলিটি বেড়ে গিয়েছিল। তার একমাত্র কি আমাদের এখানে ওয়েদার সিস্টেম মানে মৌসুমি বায়ুর জন্য আমাদের এখানে ফুড বেশি হয়েছিল। তো তারপরে কি বলছে যে জিনিসটা চালু হয়েছিল সেটার জন্য সরকার কি করলো ডিজাইন শুরু করলো একটা কিসের ডিজাইন শুরু করলো ফুড কেমনভাবে সিকিউরিটি দেওয়া সম্ভব। তো কী হচ্ছে ফুড সিকিউরিটির জন্য বা ফুড ডিস্ট্রিবিউশনের জন্য সরকার দু ধরনের যে জিনিসটা আমি বলছিলাম ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম FDS ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম দুটো মাধ্যমে সরকার চালু করে। একটা কি হচ্ছে দ্য সিস্টেম হ্যাজ 2 components বাফার স্টক সিস্টেম অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। বর্তমানে যে সিস্টেম চালু হয়েছে যেটার মাধ্যমে আমরা খাবার পাচ্ছি এই লকডাউনের মধ্যে সেটা হচ্ছে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। আগে কী ছিল বাফার স্টক এবং পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম জিনিসটা কি সেটা এবার পড়া যাক। বলছে হোয়াট ইজ বাফার স্টক? বাফার স্টক ইজ দ্য স্টক অফ ফুড গ্রেনস নেমলি হুইট অ্যান্ড রাইস। তাহলে কি বাফার স্টক কিসের ওপর ফুড গ্রেনস মেনলি হুইট অ্যান্ড রাইস। কি হচ্ছে যে হুইট আর রাইস মানে হচ্ছে গম আর ধান যেখানে জড়ো করে রাখা হচ্ছে সেটাকে কি বলা হয় বাফার স্টক procured by the government through the Food Corporation of India। তাহলে শর্ট কোশ্চেন কী হবে বাফার স্টকে কোন জিনিসের কার মাধ্যমে গভর্নমেন্ট বাফার স্টকে হুইট এবং রাইস নিয়ে আসে কিসের মাধ্যমে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া FCI এর মাধ্যমে। FCI গুগল সার্চ করবে FCI সম্পর্কে সম্পূর্ণভাবে পেয়ে যাবে। দ্য FCI পারচেজ হুইট অ্যান্ড রাইস ফ্রম দ্য ফার্মার্স ইন স্টেটস হোয়ার দেয়ার ইজ এ সারপ্লাস প্রোডাকশন। কী হচ্ছে যেখানে যেটা আমাদের দরকার তার থেকে বেশি চাষ হচ্ছে মানে উদ্বৃত্ত হয়ে যাচ্ছে সেখান থেকে কি হচ্ছে FCI কি পারচেস করছে হুইট অ্যান্ড রাইস গম এবং ভাত বা ধান। The farmers are paid a pre-announced price of their crops. This price is called minimum support price. প্রতি বছর শর্ট কোশ্চেন করে UPSC প্রিলিমসে মিনিমাম সাপোর্ট প্রাইস এবং মেন্সেও মাঝে মধ্যে প্রশ্ন করে দেওয়া হয়। তো মিনিমাম সাপোর্ট প্রাইস কাকে বলা হয় যে কিছু সময় আমরা খবর পাই যে সরকার কি হয়েছে যে আগে থেকে এত টাকা করে ভর্তুকি দেবে বলে দিচ্ছে। এটা কি বলা হয় মিনিমাম সাপোর্ট প্রাইস ভর্তুকি। অ্যাকচুয়ালি এক কথায় মিনিমাম সাপোর্ট প্রাইস মানে হচ্ছে ভর্তুকি চাষে ভর্তুকি যেমন গ্যাসে ভর্তুকি দেওয়া হয় সেরকম চাষে ভর্তুকি। তাহলে মিনিমাম সাপোর্ট প্রাইসটা কি ফার্মারদেরকে আগে থেকে একটা পেইড কত টাকা দেওয়া হবে সেটা অ্যানাউন্স করে দেওয়া হয়। তো সেটাকেই বলা হয় মিনিমাম সাপোর্ট প্রাইস। ঠিক আছে। দ্য MSP ইজ ডিক্লেয়ার্ড বাই government every year before the sowing season of provide incentive of
ইনসেন্টিভস অফ ফার্মার্স ফর রেইজিং দ্য প্রোডাকশন অফ দিস ক্রপস। কী হচ্ছে, এইসব জিনিসগুলোতে মিনিমাম সাপোর্ট প্রাইস গভর্নমেন্ট আগে থেকে ডিক্লেয়ার করে দেয়। তো প্রশ্নটা হচ্ছে যে হঠাৎ করে মিনিমাম সাপোর্ট প্রাইসটা ডিক্লেয়ার করার কারণ কি? কারণ তোমরা যদি কিছুদিন আগে লক্ষ্য করে দেখো, কারেন্টেও ঘুরছিল যে অনেক দেশ বলছে যে আমাদের দেশের সরকারের নাকি ক্ষতি হয় মিনিমাম সাপোর্ট প্রাইস দেওয়ার জন্য, তো এই জিনিসটা দেওয়া বন্ধ হোক, মানে ভর্তুকি দেওয়াটা বন্ধ করা হোক। কিন্তু আমাদের সরকার কেন মিনিমাম সাপোর্ট প্রাইস বন্ধ করে না? তার একমাত্র কারণ হচ্ছে আমাদের এইখানকার জলবায়ু। আমরা মৌসুমি জলবায়ু লক্ষ্য করে দেখতে পাই, এটা কিন্তু একদম সঠিকভাবে সবসময় বৃষ্টি দেয় না, আবার সবসময় সঠিক জিনিস প্রোডাকশানের জন্য আবহাওয়া নয়। কিছু কিছু ক্ষেত্রে কী হয়ে যায় যে আমাদের হয়তো আলু চাষ করেছি, হঠাৎ করে অতিরিক্ত বৃষ্টি হয়ে গেছে, তো সেক্ষেত্রে কী হয়, আলু নষ্ট হয়ে যায়। তো এক্ষেত্রে চাষিরা তো লস খাবে, তো সেই কারণে মিনিমাম সাপোর্ট প্রাইসটা দেওয়ার চেষ্টা করায়। আবার কী হচ্ছে, ধান চাষ করেছি, বৃষ্টি হয়নি তো এই ধরনের অনেক ধরনের প্রবলেম সৃষ্টি হয়। সেই কারণে সরকার আগে থেকে মিনিমাম সাপোর্ট প্রাইস দিয়ে রেখে দেয়, যাতে কৃষকরা লস না খায়। সেই কারণে আমরা ভাবি না যে আমাদের দেশে, আমরা যদি লক্ষ্য করে দেখি 60%-এর ওপর মানুষ যারা রয়েছে তারা কিন্তু চাষাবাদই করে। তাতেও তো আমরা তো ভাবছি যে 60% মানুষ চাষাবাদ করে, এত জমি জায়গা এত কিছু, তো তাদের মিনিমাম সাপোর্ট প্রাইস দেওয়াটার কী দরকার? কিন্তু কেন মিনিমাম সাপোর্ট প্রাইসটা দেওয়া হয়? তুমি ইউপিআই সাইডে গেলে লক্ষ্য করে দেখবে এদের জমি জায়গা কিন্তু অতিরিক্ত, এদের মিনিমাম সাপোর্ট প্রাইস না দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু অনেক ক্ষেত্রে অনেক জায়গা রয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গল। কারণ আমাদের দেশ যখন 1970-এর দশকে এসছে, 5 ইয়ার্স প্ল্যান চালু করছে, ফার্স্ট 5 ইয়ার্স প্ল্যানসে সবথেকে বড় জিনিস কী হচ্ছে, জমি ভাগ করে দেওয়া। মানে কারোর যদি জমি অতিরিক্ত থাকে, সেটার একটা লিমিট করা ছিল, সেটার ওপর যদি হয়ে যায় তাহলে সেটা কী হয়, খাস জমি হয়ে যায়। খাস জমি মানে হচ্ছে অন্যজনকে দেওয়া হয়। তো এইরকম অনেকের খাস জমি রয়েছে, অনেকের ছোটোখাটো জমি রয়েছে যাদের 2-3 কাঠা করে জমি। তো তাদের ক্ষেত্রে কী হয়, যদি একটু এরকম কোনো রকম প্রবলেম হয়ে যায়, মানে আবহাওয়াগত প্রবলেম হয়ে যায় বা জিনিসপত্রের দাম কমে যায়, সব থেকে বেশি লস কিন্তু তারাই খায়। তো সেই কারণেই এই মিনিমাম সাপোর্ট প্রাইস নামক জিনিসটা আমাদের সরকার চালু করেছে। বলছে দ্য পারচেসড ফুড গ্রেনস আর স্টোরড ইন গ্র্যানারিস। কোথায় করা হয়, গ্র্যানারিসের ওপর, ঠিক আছে। তারপর কী বলছে দেখো, বলছে ডু ইউ নো হোয়াই দিস বাফার স্টক ইজ ক্রিয়েটেড বাই গভর্নমেন্ট। এইগুলি হচ্ছে প্রশ্ন। এইগুলো যদি তুমি বুঝতে পারো যে গভর্নমেন্ট কেন বাফার স্টক চালু করেছে, তুমি কিন্তু মেন্সের অ্যান্সার রাইটিং খুব সুন্দরভাবে করতে পারবে। মেন্সে মাঝে মধ্যেই প্রশ্ন করে যে আমাদের বর্তমান বাজেটে সরকার ফাস্ট ফুডের ওপর গুরুত্ব দিচ্ছে, হোয়াই? তো তুমি কেমনভাবে উত্তর দেবে, সেই জিনিসটা কিন্তু এর মাধ্যমেই তুমি উত্তরটা দিতে পারবে, যে বাফার স্টকের মাধ্যমে এইসব জিনিসগুলো করছে, কিন্তু মেন পারপোজটা কী, ফাস্ট ফুড চালানোর জন্য তার মেন পারপোজ হচ্ছে সিকিউরিটি দেওয়া, ফুড সিকিউরিটি দেওয়া। তুমি ফুড সিকিউরিটি কাকে বলে দিলে? তো এইগুলো কেন সরকার চালু করছে সেটা একবার পড়ার পরে এইখান থেকে অ্যান্সার রেডি করে দিলে মেন্সের অ্যান্সার কমপ্লিট, কভার আপ। তো সেই কারণে বলছে ডু ইউ নো হোয়াই দ্য বাফার স্টক ইজ ক্রিয়েটেড বাই দ্য গভর্নমেন্ট। কী বলছে, গভর্নমেন্ট কেন বাফার স্টক চালু করেছে তুমি কি জানো? This is done to distribute food grains in the deficit areas and among the poorest area of the society at a price lower than the market price, also known as issue price. তো ইস্যু প্রাইস কাকে বলা হয়, মার্কেটে যে প্রাইসটা রয়েছে তার থেকেও যদি লো প্রাইসে দেওয়া হয় তাকে বলা হয় ইস্যু প্রাইস। মানে হচ্ছে তুমি যদি মার্কেটে গিয়ে ধান কেনো, চাল কেনো, তোমার যে 30 টাকা 35 টাকা 40 টাকা দাম উঠে যায়, কিন্তু তুমি সেম জিনিসটা কোনো রকম রেশন শপে যাও, সেটা তুমি 2 টাকা কেজিতে পেতে পারো। তো এই জিনিসটাকেই বলা হয় ইস্যু প্রাইস, মানে হচ্ছে যা দাম আছে তার থেকে কম। কিসের জন্য এটা চালু করা হয়েছে, আগের দিনও বলা হয়েছিল, আজকেও আবার রিপিট করছি, যে ডেফিসিট এরিয়া, যেগুলো প্রত্যন্ত এরিয়া আর সবথেকে গরিব পুয়ারেস্ট এরিয়া ইন দ্য সোসাইটি, আমাদের সোসাইটিতে যারা রয়েছে তারাও যাতে খেতে পায় তার জন্যই এটা চালু করা হয়েছে। দিস অলসো হেল্পস রিজলভ দ্য প্রবলেম অফ শর্টেজ অফ ফুড গ্রেনস ডিউরিং অ্যাডভার্স ওয়েদার কন্ডিশন আর ডিউরিং দ্য পিরিয়ড অফ ক্যালামিটি। কী হয়েছে, এই ধরো এই লকডাউন চলছে, তার উপর আজকাল দেখা যাচ্ছে যে ইউপি বা এই সাইডে আলু নষ্ট হয়ে গেছে, ধান নষ্ট হয়ে গেছে। এরকম অনেক ক্ষেত্রে কী হয়, প্রাকৃতিক দুর্যোগের কারণে এই বছর হয়তো চাষটা কম হয়েছে। তো সেক্ষেত্রে কী হয়, আমাদের তো ফুড কমে গেল, কিন্তু আগের বছর যদি চাষ বেশি হয়ে থাকে সেই জিনিসটা যদি স্টক করে রেখে দেওয়া হয়, এই বছর ফুডটার প্রবলেম হবে না। এই কারণেই বাফার স্টক সিস্টেম চালু করা হয়েছে। আবার কি বাফার স্টক বলে দিই, বাফার স্টকটা কিসের ওপর মেনলি, হুইট অ্যান্ড রাইস, গম এবং চালের ওপর, এটাই হচ্ছে বাফার স্টক।
তারপর প্রশ্ন, হোয়াট ইজ দ্য পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম? দুটো সিস্টেম বললাম, বাফার স্টক আর পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। বাফার স্টকটা কি? হুইট অ্যান্ড রাইস যেটা স্টক করে রাখা হয়, যেটা অতিরিক্ত হয়ে যায় চাষে, সেটা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া দ্বারা আমাদের কি হয়, জড়ো করে রেখে দেওয়া হয়, এটা কি বলা হয়? বাফার স্টক। তাহলে কি পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম কি এবার পড়া হয়? দ্য ফুড প্রসিডিওর বাই দ্য FCI ইজ ডিস্ট্রিবিউটেড থ্রু গভর্নমেন্ট রেগুলেটেড রেশন শপস অ্যামং দ্য পুয়ারার সেকশন অফ দ্য সোসাইটি। তাহলে কি আমরা যে জিনিসটা বাফার স্টকে জড়ো করে রেখেছি, সেটাকে আমরা কেমনভাবে সাধারণের কাছে পৌঁছে দেবো, এটাই হচ্ছে এর কাজ ফুড সিকিউরিটি অফ ইন্ডিয়ার মাধ্যমে। দিস ইজ কল্ড দ্য পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। তাহলে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম কাকে বলা হচ্ছে? বাফার স্টকে আমরা যে জিনিসগুলো জড়ো করে রাখছি, সেইগুলো কেমনভাবে আমরা পাবলিকের কাছে পৌঁছে দেবো, সেই সিস্টেমটাই হচ্ছে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। সেইগুলো কার কার আন্ডারে পড়ে? রেশন শপস আর নাও প্রেজেন্ট ইন মোস্ট লোকালিটিস, ভিলেজেস, টাউনস অ্যান্ড সিটিজ। তো রেশন শপ, যখন রেশন কার্ড থেকে আবার বলেছিলাম, ওইখান থেকে PDS লেখা থাকে, মানে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। তো পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কেমনভাবে হয়, সেটাই হচ্ছে এর মেন উদ্দেশ্য। পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মেন কাজ কি? বাফার স্টকে যে জিনিসটা জড়ো করে রাখা হয়েছে, সেই জিনিসটা সবাইকার মধ্যে পৌঁছে দেওয়া হয়। তো রেশন শপ হচ্ছে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের একটা জায়গা। ঠিক আছে। There are about 5.5 lakh ration shops all over the country. আমাদের দেশে 5.5 লাখের ওপর রেশন শপ রয়েছে। রেশন শপস আর নোন অ্যাজ ফেয়ার প্রাইস শপ। তাহলে রেশন প্রাইসকে কী বলা হয়? ফেয়ার প্রাইস শপ। কিপ স্টক অফ ফুড গ্রেনস, সুগার, কেরোসিন ফর কুকিং। তো কী হচ্ছে, এইসব জায়গায় কী রাখা হচ্ছে? ফুড গ্রেনস রাখা হয়। দেখো চাল বা এইসব দেয়, তাছাড়া কী দেয়? সুগার, চিনি দেওয়া হয়, আর কী দেওয়া হয়? কেরোসিন তেল দেওয়া হয় তোমার রান্না করার জন্য। দিস আইটেমস আর সোল্ড টু পিপল অ্যাট লোয়ার প্রাইস। এই জিনিসগুলো হচ্ছে সবথেকে কম দামে বিক্রি করে। তুমি দেখেছো চাল কিনতে গেলে যদি 30 টাকা খরচা হয়, এইখানে কিন্তু তোমার 2 টাকা কেজিতে পেয়ে যাও। কেরোসিন যদি 50 টাকা লিটার হয়, এখানে কিন্তু 22 টাকা লিটারে পেয়ে যায়। তাহলে কী হচ্ছে? অর্ধেক দামে বা কম দামে যাতে গরিবরা পায়, তার জন্য দেওয়া হয়। দেন দ্য মার্কেট প্রাইস, কী হচ্ছে? মার্কেট প্রাইসের থেকে কম দেওয়া হয়। অ্যানি ফ্যামিলি উইথ এ রেশন কার্ড ক্যান বাই এ স্টিপুলেটেড অ্যামাউন্ট অফ দিস আইটেম। কী হচ্ছে? যার কাছেই রেশন কার্ড রয়েছে সে এই জিনিসটা কিনতে পারে। ঠিক আছে। কত কিনতে পারে? 35 কেজি গ্রেন কিনতে পারে, আর 5 লিটার কেরোসিন, 5 কেজি সুগার এক্সেট্রা এমনভাবে কিনতে পারে এভরি মান্থ ফ্রম দ্য নিয়ার বাই রেশন শপ। মানে এক মাসে এতটা করে দেওয়া হয়। দেখো, দেয়ার আর 3 কাইন্ডস অফ রেশন কার্ডস। কী কী কার্ড রয়েছে দেখে নাও। অন্ত্যোদয়া কার্ড ফর দ্য পুয়ারেস্ট অফ দ্য পিপল। পুয়ার মানে যে গরিবের থেকেও যারা গরিব রয়েছে, BPL নয় কো, যারা তার থেকেও গরিব রয়েছে তাদের জন্য হচ্ছে কী কার্ড? অন্ত্যোদয়া কার্ড। BPL মানে হচ্ছে বিলো পভার্টি লাইন। BPL কার্ডস ফর দোজ বিলো পভার্টি লাইন। ঠিক আছে। অ্যান্ড APL কার্ডস ফর অর আদার্স, মানে যারা বড়লোক তাদের জন্য APL কার্ড, মানে সবাইকার জন্যই থাকবে এই জিনিসটা। তারপরে দেখো, দ্য ইন্ট্রোডাকশন অফ রেশনিং ইন ইন্ডিয়া ডেটস ব্যাক টু দ্য 1940s এগেনস্ট দ্য ব্যাকড্রপ অফ বেঙ্গল ফেমাইন। কী হচ্ছে? রেশনিং কবে থেকে শুরু হয়েছিল? 1940-এর দশকে, যখন বেঙ্গল ফেমাইন হয়েছিল। দ্য রেশনিং সিস্টেম ওয়াজ রিভাইভড ইন দ্য ওয়েক অফ অ্যান অ্যাকুরেট ফুড শর্টেজ ডিউরিং দ্য 1960s প্রিয়র টু গ্রিন রেভলিউশন। 1960-এর দশকেও এটা হয়েছিল। In the wake of high incidence of poverty levels as reported by the NSSO আবার বলেছি কি জিনিসটা একবার গুগলে সার্চ করে দেখে নেবে। তো NSSO রিপোর্ট অনুযায়ী কী হয়েছিল? ইন দ্য মিড 1970s কী হয়েছিল? আমাদের দেশে হাই ইনসিডেন্ট কিসের ওপরে হয়েছিল? পোভার্টির ওপর বেড়ে গেছিল। 3 ইম্পর্টেন্ট ফুড ইন্টারভেনশন প্রোগ্রামস ওয়ার ইন্ট্রোডিউস। পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম ফর ফুড গ্রেনস, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস অ্যান্ড ফুড ফর ওয়ার্ক, FFW। ঠিক আছে। তো আমাদের দেশে NSSOর মাধ্যমে কী দেখা গিয়েছিল? যে আমাদের দেশে পোভার্টির সংখ্যা বেড়ে গেছে। এই কারণে আমাদের দেশ 3 ধরনের জিনিস চালু করেছিল, সিস্টেম চালু করেছিল, যার মাধ্যমে আমরা ফুড সবাইকার কাছে পৌঁছে দিতে পারবো। পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম রেশন কার্ডের মাধ্যমে, আর ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস ICDS, এইটার মাধ্যমে কেমন? আমাদের দেশে প্রত্যেকটা স্কুলে, প্রাইমারি স্কুলে বা 8 পর্যন্ত কী হয়? খাবার দাবার দেওয়া হয়, যেটাকে কী বলা হয়? মিড ডে মিল সিস্টেম। এটাই হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। ঠিক আছে। অ্যান্ড ফুড ফর ওয়ার্ক, এবং খাদ্যের জন্য চাষ। এই 3টে জিনিস চালু করা হয়েছিল।
Over the years, several new programs have been launched and some have been restructured with the growing experience of administrating of programs. অনেক ধরনের জিনিস আরও নতুন নতুন চালু করা হয়েছিল. At present, there are several poverty alleviation programs, mostly in the rural areas, which have an explicit food component and also. তো কী হচ্ছে, আমাদের দেশ এখনও নতুন ধরনের অনেক ধরনের poverty alleviation program চালায়. তো সেই জিনিসগুলোই বলা হচ্ছে. While some of the programs such as PDS, মিড ডে মিল এক্সেট্রা, তো বুঝতে পারলে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, মিড ডে মিল, এই ধরনের জিনিসগুলো আমাদের দেশ চালু করে ফেলেছে. আর এক্সক্লুসিভলি ফুড সিকিউরিটি প্রোগ্রামস, মোস্ট অফ দ্য PAPS অলসো এনহ্যান্স ফুড সিকিউরিটি. তারপরে দেখো বলছে এমপ্লয়মেন্ট প্রোগ্রামস গ্রেটলি কন্ট্রিবিউটেড টু ফুড সিকিউরিটি বাই ইনক্রিজিং দ্য ইনকাম অফ দ্য পুয়ার্স. কী হয়েছে, ইনকাম, আমরা এখন অনেক ধরনের ইনকামের জিনিস দেখতে পাচ্ছি যেগুলো সরকার অ্যানাউন্স করছে. কিছুদিন আগেকার জিনিসগুলো তুমি লক্ষ্য করলে দেখতে পারবে যে কত ধরনের স্কিম চালু করছে. প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, প্রধানমন্ত্রী রোজগার যোজনা. তো এইসব জিনিসগুলো কিসের জন্য করা হচ্ছে, এমপ্লয়মেন্ট জেনারেট করার জন্য. এবার এমপ্লয়মেন্ট জেনারেট করলে লাভ কী হয়, যেখানে তুমি 2 টাকা কেজি চাল কিনছিলে 5 টাকা ইনকাম করে, সেখানে তুমি যদি 10 টাকা ইনকাম করে 2 টাকা কেজিতে চাল কেনো, তুমি কি হচ্ছে আরও একটু এক্সট্রাভাবে ফুড কিনতে পারার ক্ষমতা তোমার হচ্ছে, মানে মার্কেট থেকেও তুমি কিনতে পারবে. তো এমপ্লয়মেন্টও কী করা হয়, অনেক ক্ষেত্রে জেনারেট করা হয় কিসের জন্য, যাতে করে আমরা অনেক ধরনের জিনিস কিনতে পারি. দেখো এইটা পড়ে রাখবেন, দ্য ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট 2013. দিস অ্যাক্ট প্রোভাইডস ফর ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি লাইফ অ্যাট অ্যাফোর্ডেবল প্রাইস অ্যান্ড এনেবল পিপল টু লিভ এ লাইফ উইথ ডিগনিটি. আন্ডার দিস অ্যাক্ট 75% অফ দ্য রুরাল পপুলেশন অ্যান্ড 50% অফ দ্য আরবান পপুলেশন হ্যাভ বিন ক্যাটাগরাইজড অ্যাজ এলিজিবল হাউসহোল্ডস ফর দ্য ফুড সিকিউরিটি. কী হচ্ছে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, এটা আবার গুগলে সার্চ করে চেক করে নেবে. 2013-তে কী হয়েছিল, এটা কিসের জন্য, যাতে ফুড, খাবার এবং নিউট্রিশন, সঠিক পুষ্টি পায় এবং একটা অ্যাফোর্ডেবল প্রাইস এবং এনেবলস পিপল টু লিভ লাইফ উইথ ডিগনিটি. কিসের জন্য, একটা নির্দিষ্ট দামে পায় এবং এতে কী হবে, যাতে মানুষ স্বচ্ছভাবে বেঁচে থাকতে পারে. এই অ্যাক্টের মাধ্যমে 75% রুরাল পপুলেশন, 75% গ্রামীণ পপুলেশন এবং 50% আরবান পপুলেশন, মানে শহরে যেসব গড়িয়েছে তাদেরকে এরা অন্তর্ভুক্ত করা হয়েছে. Current status of the distribution system. Public distribution system is the most important step taken by the government of India towards ensuring food security in the security. ঠিক আছে, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ স্টেপ আমাদের গভর্নমেন্ট দ্বারা নেওয়া হয়েছিল ফুড সিকিউরিটির জন্য. ইন দ্য বিগিনিং দ্য কভারেজ অফ PDS ওয়াজ আনইউনিভার্সাল উইথ নো ডিসক্রিমিনেশন বিটুইন দ্য পুয়ার অ্যান্ড দ্য নন পুয়ার. ওভার দ্য ইয়ার পলিসি রিলেটেড টু PDS হ্যাজ বিন রিভাইজড টু মেক ইট মোর এফিসিয়েন্ট অ্যান্ড টার্গেটেড. কী হয়েছে, প্রথমে আমরা যখন চালু করেছিল তখন গরিব বড়লোক দেখা হতো না, সবাইকার জন্যই দেওয়া হতো, কিন্তু ধীরে ধীরে এইগুলো কী হচ্ছে, চেঞ্জ করা হচ্ছে. ইন 1992 রিভ্যাম্পড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড 1.7 blocks in the country. The target was to provide the benefits of PDS to remote the backward areas. কী হয়েছে, 1992 যে জিনিসটা করা হয়েছিল PDS সিস্টেমের জন্য, তাতে কি বলা হয়েছিল যে যাতে শুধুমাত্র গরিবরা যে তারাই যেন পায় তার উপর লক্ষ্য দেওয়া হয়েছিল. ফ্রম জুন 1997 in public renowned attempt targeted public distribution system was introduced to adopt the principles of targeted of the poor in all areas. কী হয়েছে, তারপরে 1997 আবার পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে নতুনভাবে অ্যামেন্ড করা হয়েছিল. তাতে কি টার্গেট করা হয়েছিল, যাতে শুধুমাত্র পুয়াররাই সব এরিয়ার তারা টার্গেট পায়. ইট ওয়াজ ফর দ্য ফার্স্ট টাইম দ্যাট এ ডিফারেন্টিয়াল প্রাইস পলিসি ওয়াজ অ্যাডপ্ট ফর দ্য পুয়ার অ্যান্ড নন পুয়ার. কী হয়েছিল, এই যে APL বা BPL সিস্টেম যেটা আছে, যারা BPL রয়েছে তারা কমে পাবে, যারা APL রয়েছে তারা একটু বেশি দামে পাবে. তো এই বেশি দাম হবে. তো এর ওপর প্রথমবার কোনটার মাধ্যমে চালু করা হয়েছিল, টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে. এটা কবে হয়েছিল, 1997-এ. ফার্দার ইন 2000 two special schemes were launched was Antyodaya Anna Yojana and Annapurna scheme with special target groups of the poorest of the poor indignated senior citizens. কী হয়েছিল, এই দুটো কিসের জন্য, যারা সব থেকে গরিবের থেকে গরিব তাদেরকে এবং সিনিয়র সিটিজেন যারা রয়েছে তাদের উদ্দেশ্যে. রেসপেক্টেড দ্য functioning of these two schemes was linked with the existing network of PDS. Some important features of PDS are summarized in table 4.3. দেখো 4.3-তে একটা সামারি করে দেওয়া হয়েছিল যে কোন ইয়ারে কেমন প্রোডাকশন হয়েছিল, কেমনভাবে কী হয়েছিল. যাই হোক, ওইটা আমার অতটা গুরুত্বপূর্ণ নয়.
PS has provided to be the most efficient instrument of government policy over the years in stabilize prices and making food availability to consumers affordable price। তাহলে পিডিএস সিস্টেম আবার কি বলছে, যেমনভাবে বলছিলাম বারবার যে স্টেবিলিটি অফ প্রাইস মানে একটা প্রাইস নির্দিষ্ট থাকার জন্য এবং মেকিং ফুড অ্যাভেলেবেল টু কনজিউমার অফ অ্যাফোর্ডেবল, যারা কনজিউমার রয়েছে তাদের কাছে যেন ফুড ঠিকঠাকভাবে থাকে। ইট হ্যাজ বিন ইনস্ট্রুমেন্ট ইন অ্যাভারিং widespread hunger and famine by supplying food from surplus region of the country to deficit ones। কী হয়েছে, যারা ফ্যামাইনে যারা টার্গেট হয়ে যায়, যাতে ফুড সিকিউরিটিটা যাদের কম হয়ে যায় তাদেরকে টার্গেট করে এই জিনিসটা চালু করা হয়েছে। ইন অ্যাডিশন দ্য প্রাইস হ্যাভ বিন আন্ডার ডিভিশন ইন ফেভার অফ পুয়ার হাউসহোল্ড ইন জেনারেল। দ্য সিস্টেম ইনক্লুডিং দ্য মিনিমাম সাপোর্ট প্রাইস অ্যান্ড দ্য প্রকিউরমেন্ট হ্যাজ কন্ট্রিবিউট টু অ্যান ইনক্রিজ অফ ইন ফুড গ্রেনস প্রোডাকশন অ্যান্ড প্রোভাইডেড ইনকাম সিকিউরিটি টু ফার্মার্স ইন সার্টেন রিজিয়ন্স। কী হয়েছে, এই মিনিমাম সাপোর্ট প্রাইস এটা কিসের জন্য, ফার্মাররা যাতে ইনকামটা একটু বেশি পায়, মানে টাকাটা বেশি দিলে তাদের একটু লাভটা বেশি থাকবে এবং ফুড গ্রেনস প্রোডাকশনটা যাতে ভালো হয় তার জন্য এইসব জিনিসগুলো চালু করা হয়েছে। হাউএভার দ্য পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম হ্যাজ ফেসড সেভার ক্রিটিসিজম অন সেভারাল গ্রাউন্ডস। কী হয়েছে, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম অনেক জায়গাতে ক্রিটিসাইজও হয়েছে। কেমনভাবে, ইনস্টেন্স অফ হাঙ্গার আর প্রিভ্যালেন্ট ডিসপাইট ওভারফ্লো জেনারেলাইজ। কী হয়, অনেক ক্ষেত্রে আমরা কী হয় পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে বাফার স্টক তো রেডি করি, কিন্তু বাফার স্টকের ক্ষেত্রে কেসটা কী হয়, আমরা অনেক জিনিস এতটাই জমায়েত করে ফেলি যে তারা সেগুলো খারাপ হয়ে যায়, এই জিনিসগুলো একটু ক্রিটিসাইজ করা হয়। FCI grounds are overflowing the grains with some rotting away and some being eaten by rats। এরকম অনেক জিনিস রয়েছে ইঁদুরে খেয়ে নেয়, তো সেই জিনিসগুলো একটু বলা হচ্ছে। দেখো অন্তর্দয়া আন্না যোজনা কবে লঞ্চ হয়েছিল, 2000 খ্রিস্টাব্দে। কী হয়েছে, BPL ফ্যামিলিগুলোকে যারা রয়েছে টার্গেট করা ছিল তাদেরকে দেওয়া বলে, ঠিক আছে। এটা হচ্ছে AAY। Subsidy কি, subsidy is a payment that a government make a producer to supplement the market price of a commodity. Subsidies can keep consumer price low while maintaining a higher income of domestic products। তাহলে কী জিনিস বলছে, সাবসিডি ইজ এ পেমেন্ট, সাবসিডি হচ্ছে একটা পেমেন্ট দ্যাট এ গভর্নমেন্ট মেক্স টু প্রডিউসার টু সাপ্লিমেন্ট দ্য মার্কেট প্রাইস অফ এ কমোডিটি। হচ্ছে একটা মার্কেট প্রাইসে যদি যে জিনিসটা রয়েছে সেটাতে সাপ্লিমেন্ট দেওয়ার জন্য এটা চালু করা হয়। সাবসিডিজ ক্যান কিপ কনজিউমার প্রাইস লো হোয়াইল মেনটেনিং এ হায়ার ইনকাম ফর ডোমেস্টিক প্রডিউসার। কী হয়েছে, ডোমেস্টিক প্রডিউসার যারা রয়েছে তাদেরকে কী হচ্ছে একটা হাই ইনকামের জন্য যখন মার্কেটে জিনিসটার দাম কম থাকে সেটার জন্যই দেওয়া হয়। তো সাবসিডি কী জিনিস বোঝা গেল। তারপরে কী হয়েছে, ইন 2014 দ্য স্টক অফ হুইট অ্যান্ড রাইস উইথ FCI ওয়াজ 65.3 মিলিয়ন টনস হুইচ ওয়াজ মাচ মোর দ্যান দ্য মিনিমাম বাফার নর্মস। কী হয়েছিল, মিনিমাম যে বাফারটা দরকার ছিল তার থেকে অনেকটাই বেশি হয়ে গেছিলো 2014 থেকে 65.3। However, this remained constantly higher than the buffer norms. The situation improved with the distribution of food grains under different schemes launched by the government. There is a general conscious that higher level of buffer stock of food grains is very undesirable and can wasteful। কী হচ্ছিল, যে জিনিসগুলো বলা হচ্ছিলো যে অনেক ধরনের ক্রিটিসাইজ করা হচ্ছে কিসের জন্য, এই যে এত জিনিসটা একটু অতিরিক্ত তোমার বা স্টক করা হয়ে গেছিলো, তা এতে কী হয় যে খাবারগুলো নষ্ট হয়ে যায়, সেটার উপর লক্ষ্য দিতে বলা হয়। দ্যাট ইজ এ জেনারেল কনসিয়াস দ্যাট এ হায়ার লেভেল বাফার স্টক অফ ফুড গ্রেনস ইজ ভেরি আনডিজারেবল অ্যান্ড ক্যান বি ওয়েস্টফুল। দ্য storage of massive food stock has been responsible for higher carrying cost in additional to wastage of deterioration in general quality। কী হচ্ছে, ধরো আমি কোনো জিনিসটা অতিরিক্ত জমা করে রেখেছি, এতে কী হয়, ধরো আলু আমি যদি কোনো রকম কোল্ড স্টোরেজে জমা করে রাখি, অতিরিক্ত জমা করে রাখলে তাহলে কী হয়, খরচাটা বেশি হয়ে যায়। তো সেই জন্য কী বলছে, এরকম অতিরিক্ত জিনিস রাখাতে আমাদের খরচাটা বেড়ে যায়। ফ্রিজিং অফ MSP ফর ফিউ ইয়ার্স শুড বি কনসিডারেড সিরিয়াসলি। কী হচ্ছে, MSPটাও অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করছে। দ্য ইনপুট গ্রেনস procurement at enhanced MSP is the result of pressure exerted by the leading food grains producer states such as Punjab, Haryana, Andhra Pradesh। কী হচ্ছে বলছে, দ্য ইনক্রিজ ফুড গ্রেনস procurement at enhanced MSP is the result of the pressure exerted by the leading food grains producer states such as Punjab, Haryana, Andhra Pradesh। কী হচ্ছে, মিনিমাম সাপোর্ট প্রাইসটা যেটা দেওয়া হচ্ছে সেটা কী হচ্ছে, এইসব স্টেটগুলো যেগুলোতে সবথেকে বেশি চাষ হয়, যেমন পাঞ্জাব, হরিয়ানা, এদের ক্ষেত্রে অনেকটা কী হয়, প্রেসারের হয়ে যায়। মোর অ্যাজ দ্য procurement is concentrated in a few prosperous regions and to a
পাঞ্জাব, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং লেজার এক্সটেন্ডেড টু ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড মেনলি টু ক্রপস হুইট অ্যান্ড রাইস। কী হচ্ছে যে এমএসপিটা যেটা দেওয়া হচ্ছে না, সেটা অনেকটা লাভের ক্ষেত্রেও হয়ে যাচ্ছে কাদের ওপর, যারা বেশি বেশি চাষ করছে। যেমন কি পাঞ্জাব, হরিয়ানা, ওয়েস্টার্ন উত্তরপ্রদেশ এরা কী হচ্ছে হুইট চাষ করছে, আবার ওয়েস্ট বেঙ্গল কী হচ্ছে রাইস চাষ করছে। ইনক্রিজ ইন এমএসপি হ্যাজ induced farmers, particularly in surplus states, to divert land from production of coarse grains, which is the staple food of the poor, to the production of rice and wheat. The intensive utilization of water in the cultivation of rice has also led to environment degradation and fall in the water level. কি হচ্ছে এমএসপি তো দেওয়া হচ্ছেই, তাতেও কি হচ্ছে আমরা যে এত কিছু চাষ করছি এর জন্য আমাদেরকে অনেক ধরনেরই সুযোগ সুবিধা দেওয়া হয়। যেমন এখন কি করা হয়, আমাদের অনেক জায়গাতে কি হচ্ছে কল লাগিয়ে দেওয়া হচ্ছে, যেগুলোর মাধ্যমে আমরা সেচ কার্য করতে পারছি। তো এক্ষেত্রে কি হয়, প্রথম কথা গ্রাউন্ড ওয়াটার যেটা আছে সেটা তো লো হয়েই যায়, তার সাথে সাথে এর যদি অতিরিক্ত চাষ করা হয় তাহলে আমরা জানি যে আমাদের যে চাষযোগ্য জমি আছে সেই জমিতে লবণের পরিমাণ বেশি হয়ে যায়। এক্ষেত্রে কী হয়, আমাদের যেসব জিনিসগুলো চাষ করা হয় সেটার পরিমাণও কমে যায়, উৎপাদনের পরিমাণ কমে যায়। দ্য রাইজ অফ মিনিমাম সাপোর্ট প্রাইস হ্যাভ রেইজড দ্য মেনটেন্যান্স কস্ট অফ প্রডিউসিং ফুড গ্রেনস বাই দ্য গভর্নমেন্ট। কী হচ্ছে যে মিনিমাম সাপোর্ট প্রাইসটা যদি হাই করে দেওয়া হয় তাহলে কী হচ্ছে যে কস্টটা রয়েছে ফুড গ্রেনসের সেটা গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু মেনটেন করা কষ্ট হয়ে যায়। তাহলে যে তোমাকে প্রশ্ন করতেই পারে যে এমএসপির একটা ফল্ট ব্যাখ্যা করো, তাহলে এই জিনিসটা তুমি বলতে পারো, মানে শর্ট কোয়েশ্চেন করতে পারে বা ব্রড কোয়েশ্চেন করতে পারে। রাইজিং ট্রান্সপোর্টেশন অ্যান্ড স্টোরেজ কস্ট অফ এফসিআই আর আদার কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস ইন দিস ইনক্রিজ। ঠিক আছে। As per NSSO report, number of 558 in rural India, the per person per month has declined from 6.38 kg. In urban areas, the per person per month consumption of rice too has declined from 4.71 kg in 2004-05। তাহলে দেখো আবার ক্রিটিসাইজ করা হচ্ছে এনএসএসও রিপোর্টের মাধ্যমে কী হচ্ছে 558টা রুরাল এরিয়া রয়েছে যেখানে পার মান্থ কী হচ্ছে পার পার্সনে 6.38 কেজি করে জিনিসপত্র ডিক্লাইন হচ্ছে, আরবান এরিয়াতে 4.71 কেজি করে। 2004-05 2011-12 প্রত্যেকটা জিনিস পার ক্যাপিটা কনজাম্পশন অফ পিডিএস রাইস হ্যাজ ডাবল ইন রুরাল ইন্ডিয়া, ইনক্রিজ বাই 66% ইন আরবান এরিয়াস ইন 2004-05। কী হচ্ছে আমরা যে জিনিসগুলো জমা করছি এই যে বাফার স্টকে, সেক্ষেত্রে কি বলা হচ্ছে যে আমাদের যতটা দরকার তার থেকে এতগুলো করে বেশি হয়ে যাচ্ছে, 6.38 কেজি করে, 4.71 কেজি করে, এই জিনিসগুলো ডাবল হয়ে যাচ্ছে। দিস পার ক্যাপিটা কনজাম্পশন অফ দ্য পিডিএস হুইট হ্যাজ ডাবল সিন্স 2004-05 ইন বোথ রুরাল অ্যান্ড আরবান এরিয়াস। কী হচ্ছে 2004-05 পর থেকে এইটা কিন্তু আরও খুব বেড়ে যাচ্ছে। পিডিএস ডিলার্স আর সামটাইমস ফাউন্ড রিসোর্টিং দ্য ম্যাল প্র্যাকটিস লাইক ডাইভার্সিটিং দ্য গ্রেনস টু ওপেন মার্কেট টু গেট বেটার মার্জিন। কী হচ্ছে অনেক ক্ষেত্রে কী হয় তুমি লক্ষ্য করে দেখবে যে যেসব জায়গাতে রেশন শপ রয়েছে সেগুলোকে তো পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বলা হয়, তো সেখানে রেশন শপের লোকেরা কী হয় তোমার হয়তো 10 কেজি চাল পাওয়ার কথা ছিল, সেখান থেকে তুমি 8 কেজি চাল দিয়ে দিল, 2 কেজি রেখে দিল। এতে কী করা হয়, তারা ওপেন মার্কেটে গিয়ে সেই জিনিসটা যাতে বেশি লাভ পাওয়া যায় সেই জন্য এই চেষ্টাটা করে। It is common to find that the ration shops regularly have unsold stocks of poor quality grains left. কী হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় রেশন শপরা যারা রয়েছে তারা পুয়ার কোয়ালিটির জিনিসগুলো প্রডিউস করে। দিস আর প্রুভ টু বি এ বিগ প্রবলেম হোয়েন রেশন শপস আর আনএবল টু সেল এ ম্যাসিভ স্টক অফ ফুড গ্রেনস পাইলস আপ উইথ দ্য এফসিআই। কী হচ্ছে যখন অনেক জিনিস আগে মানে কমা জিনিস রয়েছে যেগুলো সেল করতে পারছে না, সেগুলো এই যে ভালো জিনিসগুলো আছে তার সাথে পাইল করে একদম চালিয়ে দেয়। ইন রিসেন্ট ইয়ার দেয়ার ইজ অ্যানাদার ফ্যাক্টর দ্যাট হ্যাজ লেড দ্য ডিক্লাইন অফ পিডিএস। এটা আর একটা কারণ। আর্লিয়ার এভরি ফ্যামিলি পুয়ার অ্যান্ড নন পুয়ার হ্যাড এ রেশন কার্ড উইথ এ ফিক্সড কোটা অফ আইটেমস সাচ এস রাইস, হুইট, সুগার এক্সেট্রা। দিস ওয়ার সোল্ড অ্যাট দ্য সেম লো প্রাইস টু এভরি ফ্যামিলি। দ্য 3 টাইপস অফ কার্ডস অ্যান্ড দ্য রেঞ্জ অফ দ্য প্রাইস দ্যাট ইউ সি টুডে ডিড নট এক্সিস্ট। কী হচ্ছে অনেক ক্ষেত্রে আগে যেমন ছিল তখন কী হতো সবাইকে একটা সেম প্রাইসেই জিনিসপত্র দেওয়া হতো, কিন্তু এখন কী হচ্ছে 3 ধরনের কার্ড করে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে কী হয় কোন কার্ডটা গরিবের কাছে বড় লোকের কার্ড চলে গেছে, বড় লোকের কাছে গরিবের কার্ড চলে এসেছে, তো এক্ষেত্রে কি অনেক ধরনের প্রবলেম হয়ে যায়। এটাও একটা প্রবলেম। এ লার্জ নাম্বার অফ ফ্যামিলিজ কুড বাই ফুড গ্রেনস ফ্রম দ্য রেশন শপ সাবজেক্ট টু এ ফিক্সড কোটা। দিস ইনক্লুড লো ইনকাম ফ্যামিলিজ হুজ ইনকাম আর মার্জিনালি হায়ার দ্যান দ্য বিলো পভার্টি লাইন ফ্যামিলিজ। নাও দ্য TPDS of 3 different prices. Any family above the poverty line get very little discount at the ration shop. এখন TPDS যে সিস্টেমটা হয়ে গেছে অনেক ক্ষেত্রে কী হয় আমরা তাদেরকে কী হয়েছে বিলো পভার্টি লাইনের আন্ডারে ফেলে দিচ্ছি, কিন্তু তারা হয়তো তার থেকেও গরিব, তো তাদেরকে কী হয় ছাড়টা কম দেওয়া হয়। দ্য প্রাইস অফ ফর APL ফ্যামিলি
ইজ অলমোস্ট অ্যাজ হাই অ্যাজ ওপেন মার্কেট প্রাইস। যারা এপিএল রয়েছে তাদেরকে হিসেব মতো কী হয়, মানে বাজারে যদি 35 টাকা হয় সেখানে হয়তো তুমি 30 টাকায় পাচ্ছ, মানে প্রায় সমান সমান দামে দিয়ে দেওয়া হয়। সো দেয়ার ইজ এ লিটিল ইনসেন্টিভ ফর দেম টু বাই দিস আইটেমস ফ্রম রেশন শপ। তো কী হয় এক্ষেত্রে কী হয়, রেশন শপে যদি এরকম পাইল করা জিনিসটাকে তারা কিনবে কেন, তারা 35 টাকা দিয়ে আর 5 টাকা বেশি দিয়ে কিনে নেবে, এক্ষেত্রে অনেকটা প্রবলেম হয়। রোল অফ কোঅপারেটিভস ইন ফুড সিকিউরিটি। দ্য কোঅপারেটিভস আর অলসো প্লেইং an important role in food security in India, especially in the southern and western parts of country. কোঅপারেটিভ সোসাইটি যেগুলো দেখেছে সেগুলো হচ্ছে সাউথার্ন ওয়েস্টার্ন পার্ট, সাউথ আর ওয়েস্ট এরিয়াতে, ওয়েস্ট বেঙ্গল মানে ইন্ডিয়ার যেগুলোতে রয়েছে সেগুলোতে একটু বেশি কাজ করে। যেমন দ্য কোঅপারেটিভ সোসাইটি সেট আপ শপস টু সেল লো প্রাইস গুডস টু পুয়ার পিপল। যারা কোঅপারেটিভ সোসাইটি আছে তারা কী হচ্ছে, কম দামে জিনিসগুলো কিনে বিক্রি করে। ফর এক্সাম্পল, আউট অফ অল ফেয়ার প্রাইস শপস রানিং ইন তামিলনাড়ু অ্যারাউন্ড 94% আর বিং রান বাই দ্য কোঅপারেটিভস। এই যে ফুড সিকিউরিটি সিস্টেমটায় যে রেশন শপগুলো আছে তারা যদি তুমি তামিলনাড়ুতে দেখো 94% কী হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি দ্বারা চালা হয়। ইন দিল্লি, মাদার ডেয়ারি ইজ মেকিং স্ট্রেডস ইন প্রিভিশন অফ মিল্ক ভেজিটেবলস টু দ্য কনজিউমশন অ্যাট কন্ট্রোল রেট ডিসাইড বাই দ্য গভর্নমেন্ট অফ দিল্লি। কী হচ্ছে, ডেয়ারি জিনিসটা যেটা আছে যেমন মাদার ডেয়ারি এইসব জিনিসগুলো যারা আছে তারা দিল্লিতে গিয়ে তারাই কন্ট্রোল করে বেশিটা। আমুল ইজ অ্যানাদার সাকসেস স্টোরি অফ কোঅপারেটিভস ইন মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাকশন। আমুল গুজরাটে, বুঝতে পেরেছো, হোয়াইট রেভলিউশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, সিমিলারলি ইন মহারাষ্ট্র একাডেমি অফ ডেভেলপমেন্ট সায়েন্স হ্যাজ ফ্যাসিলিটেড এ নেটওয়ার্ক অফ এনজিওস ফর সেটিং আপ গ্রেন ব্যাঙ্ক ইন ডিফারেন্ট রিজনস। তাহলে কী হচ্ছে, এই জিনিসগুলো একটু পড়ে নেবে। এতে কী হচ্ছে যে কেমনভাবে কোঅপারেটিভ সোসাইটি আমাদের ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেমে সাহায্য করছে, কোঅপারেটিভ সোসাইটি জিনিস। তারপরে দেখতে পাচ্ছে সামারি দিয়েছে কি এতক্ষণ ধরে পড়লাম, ঠিক আছে। এক্সারসাইজ রয়েছে, হাউ ইজ ফুড সিকিউরিটি ইজ ইনশিওর্ড ইন ইন্ডিয়া, হুইচ আর দ্য পিপল মোর প্রোন টু ইন ফুড ইনসিকিউর, হোয়াট স্টেটস আর মোর ইনসিকিউর ইন ইন্ডিয়া। তো এইগুলো হচ্ছে কোশ্চেন, দেখতে পাচ্ছ। হু ইজ ফুড ইনসিকিউর ইন ইন্ডিয়া, হুইচ আর দ্য মোর প্রোন ইন ফুড ইনসিকিউর। এইসব কোশ্চেনগুলো যেগুলো আছে, মিনিমাম সাপোর্ট প্রাইস কী, বাফার স্টক কী, ইস্যু প্রাইস কী, ফেয়ার প্রাইস কী, এইসব জিনিসগুলো প্রত্যেকটা জানতে হয়। ফাংশনিং অফ রেশন শপ, কোঅপারেটিভ সোসাইটি কেমনভাবে ফুড রিলেটেড আইটেমে সার্চ করছে, এই জিনিসগুলো একটু ভালোভাবে পড়বে। আর যদি তোমাদের মনে হয় যে ইউপিএসসির কেমনভাবে প্রশ্ন করছে তার ওপর তোমরা প্র্যাকটিস চাও, তাহলে আমি কিন্তু কোশ্চেন পরের দিন থেকে দেওয়া শুরু করব। যদি তোমরা বলো তাহলে কিন্তু আমি দেবো, এবং তোমাদেরকে কিন্তু কমেন্ট সেকশনে বা গ্রুপে গিয়ে সেটা কিন্তু আলোচনা করতে হবে বা লিখতে হবে। যদি তোমরা লেখো তাহলেই দেবো। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদেরকে প্রশ্ন দরকার কি দরকার নাই। টেলিগ্রাম চ্যানেলেও তুমি করতে পারো, কিংবা তুমি এইখানেও করতে পারো। তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ প্র্যাকটিস করাটা জরুরি জিএস পেপার 3 জন্য বা প্রিলিমসের জন্য, তাহলে আমি দেবো, নাহলে কিন্তু দেবো না। তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর ঠান্ডা লাগার জন্য গলাটা একটু খারাপ রয়েছে, যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে সরি। থ্যাংক ইউ, উইশ ইউ অল আ হ্যাপি জার্নি।